হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখছো ক্রিয়েটিভ শ্রাবণীর ইয়ারকাট ব্লগের সেকেন্ড পার্ট। একটা সুন্দর সকালের সুন্দর দৃশ্য দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। আগের পার্ট শেষ করেছিলাম স্কাই পার্কের নাইট ওয়ার্ল্ডের বিভিন্ন দৃশ্য তোমাদেরকে দেখিয়ে। আজকের সকালটা শুরু হলো এই সুন্দর ভিউ দিয়ে। আজকে আমরা চলে যাব কিলিউর ফলসে। ইয়ারকাডের সের ভারায়ান পর্বতমালা থেকে নেমে আসা একটি অতি মনোরম জলপ্রপাত হলো এই কিলিউর জলপ্রপাত বা কিলিউর ফলস। প্রায় ৩০০ ফুট উচ্চতা থেকে এই জলপ্রপাত মাটিতে নেমে আসছে। সেই জন্য বুঝতেই পারছো এই জলপ্রপাত দেখতে বেশ কিছুটা ট্রেকিং করতে লাগবে। ঠিক আক্ষরিক অর্থের ট্রেকিং নয়, এই ধরনের আধা ভাঙাচোরা সিঁড়ি আর বেশ কিছুটা এই ধরনের লোহার সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। বেশ কিছুটা বলতে প্রায় ২৬৫টা মতো সিঁড়ি। কিন্তু আমি অনেকটাই রিসার্চ বা এআই এর কাছে জিজ্ঞাসাবাদ করে গেলেও আমাদের এই ২৬৫টা সিঁড়ি ওঠা এবং নামার খাটনিটা প্রায় বিফলই গিয়েছিল। কারণ চেন্নাইতে বা তামিলনাড়ুতে সবে সবে বর্ষা শুরু হয়েছে, কাজেই এখানে তখন বেশি জলের ঢাল ছিল না। আরও কিছুদিন পরে এলে হয়তো এই ফলস দেখতে বেশ সুন্দর লাগবে। কিন্তু আমরা সত্যি বলতে লাভবান হইনি। লাভের লাভ এইটাই, এই সিঁড়ি থেকে ওঠার সময় কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যেটা হয়তো অন্য কোনো ভিউ পয়েন্ট থেকেও দেখা যেতে পারে। কাজেই এই কিলিউর ফলসে আসার আগে তোমরা কিন্তু যথেষ্টভাবে রিসার্চ করে তবেই আসবে। এরপর আমরা পৌঁছে গেলাম ইয়ারকাডে আমাদের আরেক বিশেষ আকর্ষণ পিকু পার্কে। এই পিকু পার্কে পৌঁছানোর পরে কিলিউর ফলসে ওঠা এবং নামার যে খাটনিটা আমাদের হয়েছিল সেটা একদমই চলে গেল। কারণটা জানতে হলে ব্লগের পরের অংশগুলো তোমরা কিন্তু মন দিয়ে দেখো। পার্কে ঢোকার আগেই দেওয়ালের এই সব বিভিন্ন পশু পাখির ছবি দেখে আশা করছি তোমরা ভাবছো এটা বোধহয় নর্মাল কোনো জু। না, এটা কোনো নর্মাল জু নয়। এই পিকু পার্ক আসলে ছিল একটা পাখি সংগ্রহালয়, কিন্তু পরবর্তীকালে এখানে বিভিন্ন পশু পাখি, জলজ প্রাণী সবই আরও এখানে এনে রাখা হয়। প্রায় ২ একরেরও বেশি জায়গা জুড়ে সবুজ এই পার্কে শুধু পশু পাখি দেখাই নয়, তাদের সাথে ইন্টারাকশন করার সুযোগও তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কারণ এখানে তোমরা মাত্র ৩০০ টাকা করে পার হেড এন্ট্রি ফি দিয়ে ঢুকলে নিজে হাতে পাখিদেরকে খাওয়াতে পারবে, আর মাত্র এক্সট্রা ৫০ টাকা করে পার হেড দিলে তোমরা বিভিন্ন কিউট কিউট পাপিসদেরকে প্যাম্পারও করতে পারবে। এখানে কোনো নর্মাল পাখি নয়, রয়েছে কালারফুল এক্সোটিক বার্ডস যেমন ম্যাকাও, কোকাটুস, লাভ বার্ডস, এছাড়া এমু, অস্ট্রিচও দেখতে পাবে। আর এর সাথে সাথে বিভিন্ন রকমের র্যাবিট, গিনিপিগ, গোটস আর ক্যামেলসের পাশাপাশি বিভিন্ন রকমের মাছ আর সাপও দেখতে পাবে। এক কথায় ছোটোখাটো একটা সাফারি ওয়ার্ল্ড। হ্যাঁ, আমার এখানে এসে থাইল্যান্ডের ব্যাংককে সাফারি ওয়ার্ল্ডের কথাই মনে পড়ে যাচ্ছিল, যেন ওখানকারই একটা মিনিয়েচার ভার্সন। বিভিন্ন পশু প্রাণীর পাশাপাশি ছিল অগুন্তি সেলফি জোন, যেটা আমার মতো ফটোগ্রাফি লাভার্সদের জন্য কিন্তু স্বর্গরাজ্য। যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি অ্যানিম্যাল আর বার্ড লাভার হও, তাহলে এই পোর্শনটা কিন্তু একেবারেই স্কিপ করো না। আর যাদের এসব দেখতে ভালো লাগছে না, তারা ভিডিওটা কিছুটা হলেও ফরওয়ার্ড করে নিতে পারো। এত ধরনের যে মুরগি হতে পারে সেটা আমার সত্যিই জানা ছিল না। এই পিকু পার্কের ভেতরে জয় রাইডের জন্য
এরকম একটা বাসেরও ব্যবস্থা আছে। ছোট বাচ্চারা এবং কোনো ব্যক্তি যদি একটু হাঁটতে তাদের অসুবিধা থাকে তাহলে তারা এই ছোট বাসে করে জয়রাইড নিতে পারে। এটারও মূল্য পার হেড 50 থেকে 100 টাকা মাত্র এক্সট্রা দিতে হবে। এখানে বাচ্চাদের জন্য এইসব এক্সট্রা গেমিং জোনও রয়েছে, আর রয়েছে পনি রাইডের ব্যবস্থা। হ্যাঁ, এই যে পনিটাকে তোমরা দেখতে পাচ্ছ, বাচ্চারা এই পনি রাইডও করতে পারে মাত্র 100 টাকা পার হেডের বিনিময়ে। চারিদিক সবুজে ঘেরা এই পার্ক আর তার সাথে কালারফুল কিছু ব্যাকড্রপ ক্যামেরার জন্য যেমন সুন্দর, তেমনি চোখের জন্য আলাদা ডোপামিনের কাজ করবে। এই সুন্দর সবুজে ঘেরা টানেলটা পেরিয়ে আমরা এবার ঢুকতে চলেছি পাখিদের স্বর্গরাজ্যে। এবার আমরা চলে এসেছি বার্ড ফিডিং এরিয়ায়। এখানে কিন্তু পাখিরা পুরোপুরি ওপেন এরিয়াতেই রয়েছে, মানে পাখিদের রাজ্যে আমরা প্রবেশ করেছি। আর এর জন্য আলাদা কোনো টিকিট বা টাকা লাগে না। এখানে 300 টাকা যে এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকেছিলাম সেইটাতেই আমরা এই পাখিদেরকে ফিডিং করাতে পারি। ঢোকার পরেই ওখানকার কেয়ারটেকাররা এক ধরনের বীজ বা দানা জাতীয় বস্তু আমাদের হাতে দিলেন, যেগুলো আমরা পাখিদেরকে খাওয়াতে পারি। তবে মনে রাখতে হবে এই পাখিদের উড়ে এসে হাতে বসাটা সম্পূর্ণই কিন্তু তাদের ইচ্ছার ওপরে। এই যে বাবাজিকে দেখা যাচ্ছে, সে কিন্তু স্বেচ্ছায় প্রথমে অভির হাতে এসে বসেছিল, তারপরে ধীরে ধীরে আমার হাতেও সে এসেছিল। এই যে অনেক আদর করে ডাকাডাকির পরে তবেই কিন্তু সে আমার হাতে এসেছিল। প্রথমে তাদের অনেক ডাকাডাকি করে সাধ্য সাধনা করে হাতে বসাতে হয় ঠিকই, কিন্তু তোমায় পছন্দ হয়ে গেলে ওরা কিন্তু তোমার ঘাড়েও এসে বসতে পারে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন রবিবার ছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল এই পিকু পার্কে। হয়তো পাখিদের খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছিল, তাই তারা সহজে উড়ে হাতে আসতে চাইছিল না। একটু যদি উইকডেজে ফাঁকা সময়ে যাওয়া যায় তাহলে হয়তো এই ম্যাকাওকেও তোমরা হাতে পেতে পারো। আমরা কিন্তু লাকিলি একটা পাখি নয়, 4টে পাখিকে আমাদের হাতে পেয়েছিলাম। এই জায়গায় আমি অরিজিনাল সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, এইটা দেখাতে যে এই ম্যাকাও পাখির গলার জোর কতটা। ও কিন্তু অনেকটা উঁচুতে বসে নিজের মনে খেলা করে যাচ্ছে আর বুঝিয়ে দিচ্ছে এত লোকের ভিড় ওর ঠিক পছন্দ হচ্ছে না। তারপরে তো ওখানকার এক কেয়ারটেকার দিদি তাকে জোর করেই ভেতরে নিয়ে চলে গেল, মনে হয় খাবার দিতে। এখানে শুধু ম্যাকাও নয়, ইনিও ছিলেন। পাখিদের স্বর্গরাজ্য থেকে তো আমাদের বেরোতেই ইচ্ছা করছিল না, তাও সময়ের অভাবে আমাদের বেরিয়ে আসতে হলো। আর তারপরে আমরা পৌঁছে গেলাম ফিশ ওয়ার্ল্ডে।
এরপর আমাদের সাথে এনাদেরও দেখা হয়ে গেল। ধীরে ধীরে আমরা এগিয়ে চলছিলাম প্যাম্পারিংয়ের দিকে। আমি এদের নামটা ঠিক জানি না ঠিকই, কিন্তু এরা ঠিক নর্মাল ইন্ডিয়ান গোট নয়। এদের শিং আর চেহারা দেখেই তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে। এদেরকেও তোমরা পাশে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার দিদিদের থেকে এক ধরনের লতা নিয়ে খাওয়াতে পারো। আর এই নিরীহ প্রাণীদের নিজে হাতে করে এইভাবে খাওয়ানোর সুযোগ আমরা দুজনেই ছাড়তে পারছিলাম না। এরপর আমরা পৌঁছে গেলাম অস্ট্রিচ বা আমাদের বাঁটুলের উটো পাখির কাছে। তোমরা যারা ছোটবেলায় বাঁটুল দি গ্রেটের কমিক্স পড়েছো তারা নিশ্চয়ই জানো বাঁটুলের একটা উটো ছিল। হ্যাঁ, এই হলো সেই উটো। তবে আমি কিন্তু একে খাওয়াতে গিয়ে এর শক্ত ঠোঁটের হালকা করে কামড় খেয়েছি। এরপর যেটা হলো সেটা থাইল্যান্ডে গিয়ে করার ইচ্ছা থাকলেও আমাদের করা হয়নি। সত্যি কথা বলতে আমার তো সাহস নেই, তাই অভিকেই বললাম তুমি সাহস করে একবার ভোলে বাবা হয়েই দেখো। এরপর আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের গিনিপিগ। একটু আগে তোমরা অস্ট্রিচ পাখিকে দেখেছো, আর এই হলো এমু পাখি। এরপর বিভিন্ন সেলফি জোনে কিছু ফটো ক্লিক করে নিয়ে আমরা চলে গেলাম প্যাম্পারিং জোনে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল এই ছোট্ট ছোট্ট কিউট কিউট পাপিজরা। আর এদের সাথে সময় কাটানোর পরে আমাদের সারা দিনের ক্লান্তি আর পরিশ্রমের সাথে সাথে মানসিক কষ্টও যেন অনেকটাই দূরে চলে গেল। সত্যি এই জন্যই হয়তো বলে ডগস আর বেস্ট ফ্রেন্ডস অফ হিউম্যান। তোমরাও যদি এইরকম ছোট ছোট পাপিসদেরকে প্যাম্পার করতে চাও, মাত্র 50 টাকা এক্সট্রা টিকিটের বিনিময়ে তোমরা এখানে চলে যেতে পারো। আর এখানে ঢোকার পরে এগেন একজন কেয়ারটেকার দিদি তোমাদের হাতে কিছু ডগ ফুড দিয়ে দেবে, যেটা তোমরা হাতে করে ওদেরকে খাওয়াতে পারবে। তবে হ্যাঁ, আমার মতো ভুলটা করো না। আমি ভেবেছিলাম যে যতবার খুশি ওই ডগ ফুড ওনারা দেবেন, কিন্তু ওনারা আসলে একবারই দেন। আর আমি প্রথমবারেই না বুঝতে পেরে এই চি হুয়া হুয়া বাবুকে সবটাই খাইয়ে ফেলেছিলাম। মানে ওই যে রোগা করে ব্যক্তিটি পাশে দাঁড়িয়ে আছেন উনি, যার ফলে বাকিরা আমার কাছে পরে আর আসছিল না। কিন্তু আবারও রিকোয়েস্ট করে অল্প কিছু ডগ ফুড নিয়ে তবে আমি এদেরকে আবার কাছে আনতে পেরেছিলাম। জানি আমার এই ভিডিওটা এই পিকু পার্কের এই সমস্ত দেখাতে দেখাতে বেশ বড় হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাদের এবং যারা পশু প্রাণী ভালোবাসো তাদের আশা করি এই ভিডিওটা দেখতে বেশ ভালোই লাগবে। আমরা সেদিন এদের সাথে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। সত্যি বলতে কি, এদের ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করা যাবে, সম্ভব তো নয় সারাদিন এইভাবে থাকা। আর এই যে ছোট্ট জনকে দেখছো, এ তো অভির সাথে এমনভাবে অ্যাটাচ হয়ে গেছিল যেন কত দিনের চেনা। পিকু পার্কের সুন্দর স্মৃতি মনে নিয়ে আমরা সেদিন রোড সাইড একটা সুন্দর ক্যাফেতে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আর লাঞ্চের পরে হোটেলে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে চলে গিয়েছিলাম সানসেট দেখতে।
যদিও সেদিন হালকা ক্লাউডি থাকায় আমরা সানসেট ভালো করে দেখতে পাইনি, কিন্তু পাহাড় থেকে আকাশের এই সুন্দর রং আমাদের চোখে ধরা দিয়েছিল। ব্লগের সেকেন্ড পার্টটা পিকু পার্কের বিভিন্ন পশু প্রাণী দেখাতে গিয়ে যথেষ্ট বড় হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে এই পার্টটাকে এখানেই এন্ড করা উচিত। পরের পার্টে থাকবে ইয়ারকাড লেক আর ইয়ারকাডের বিভিন্ন ভিউ পয়েন্টসের সাথে সাথে থাকবে এক বিশেষ আকর্ষণ, সুইট রাস্কেল রেস্টুরেন্টের বিভিন্ন বিবরণ। তাহলে দেখা হবে পরের পার্টে। তোমরা এভাবেই আমার পাশে থেকো। টাটা।